আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং আজকে হচ্ছে আপনাদের বাংলা ২য় ক্লাস। গতকালকে আমরা বাংলার বেশ কিছু এমসিকিউ সলভ করেছি এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য ইম্পোর্টেন্ট কি কাজ করলে আপনার প্রিপারেশনটা সহজ হয়, সেই জিনিসগুলো নিয়েও আলোচনা করেছিলাম এবং সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকেও আলোচনা করব। আমি আশা করব আপনারা খুব শীঘ্রই লাইভে জয়েন হয়ে যাবেন এবং খুবই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। হ্যাঁ? তো ক্লাস শুরু হওয়ার পাশাপাশি আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সেটা জানাবেন যে আপনাদের মানে যারা গতকালকে ক্লাস করেছিলেন তাদের মধ্যে যারা জয়েন হয়ে গিয়েছেন অলরেডি, আমি ছোটখাটো যে কাজগুলো দিয়েছিলাম বা যে জিনিসগুলো করতে বলেছিলাম সেগুলো আপনি আসলে পড়েছিলেন কিনা? সেটা কাইন্ডলি একটু জানালে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আপনার কনফিডেন্স এর কি অবস্থা। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এবং আমি আশা করছি আপনারাও ভালো আছেন এবং আপনাদের কনফিডেন্স ডাউন হওয়া ছাড়াই আপনারা রেগুলার প্র্যাকটিস করছেন এবং প্রিপারেশন এর পিছনে টাইম ইনভেস্ট করছেন। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়ার পাশাপাশি আমাকে যে এই ব্যাপারটা বলবেন, আপনার এক্সামে যদি আসে বাই এনি চান্স যে উৎস অনুসারে শব্দ কয় প্রকার? সালাম দেওয়ার পাশাপাশি আমাকে এই অ্যান্সারটা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। আপনার এক্সামে যদি আসে উৎস অনুসারে শব্দ কয় প্রকার, তখন আপনি কি দাগাবেন স্যার? তখন আপনি কি দাগাবেন এই জিনিসটাও আমাকে একটু জানাবেন কাইন্ডলি। কারণ সংখ্যাগত যে তথ্যগুলো আছে সেগুলোতে আপনারা অনেক বেশি কি হয়ে যান, কনফিউজড হয়ে যান। তো আপনারা জিনিসগুলো যত বারবার রিমাইন্ডারে রাখবেন তত বেশি আপনার জন্য কি হবে, সুবিধা হবে। একটু রেসপন্স স্যার কাইন্ডলি। সুমাইয়া তাসনিম বলছেন ৫ প্রকার, অনন্যা আক্তার বলছেন ৪ প্রকার, নওশিন বলছেন ৫, আইরিন শিকদার ৫, মিথিলা ৫, শেহাব ৪ বলছেন, সামিয়া ৫ বলছেন, ইমো ৫, প্রিয়া রানী ৫, মানে নীলা ৫, মানে আপনারা ৪ আর ৫ এর মধ্যে থাকছেন। যারা ৪ প্রকার বলছেন আপনাদের কাছে লজিক এইটা যে আমরা 9-10 এর বইতে দেখেছি, নতুন 9-10 এর বইতে দেখেছি যেখানে অর্ধ তৎসম বাদ গেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বাংলা একাডেমিতে এখনো অর্ধ তৎসম এক্সিস্ট করে। বাংলা একাডেমিতে এখনো অর্ধ তৎসম এক্সিস্ট করে। তাহলে উৎস অনুসারে শব্দ আসলে আমরা অ্যান্সার দাগানোর চেষ্টা করব ৫ প্রকার। কারণ আমরা ফলো করব বাংলা একাডেমিতে এবং বাংলা একাডেমি এখনো অর্ধ তৎসম বাদ দেয়নি, সেই কারণে এটা ৫ প্রকার হবে। এই কনফিউশন সবার ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। উৎস অনুসারে শব্দের প্রকারভেদের কনফিউশন সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। কারণ আপনাদের এই ছোটখাটো কনফিউশন গুলোর জন্যই এক্সাম হলে গিয়ে আপনারা ট্রিগার হয়ে যান এবং বেখেয়ালে ভুল করেন। অর্থগতভাবে স্যার ৩ প্রকার: যৌগিক, রূঢ়, যোগরূঢ়। ঠিক আছে? সবাই ক্লিয়ার? ওকে। এবার শব্দ শ্রেণী কত প্রকার? কোয়েশ্চেন যদি আসে শব্দ শ্রেণী কত প্রকার, সেই ক্ষেত্রে আপনি কত দাগাবেন? শব্দ শ্রেণী কত প্রকার এরকম কোয়েশ্চেন আসলে 19 এর বাংলা বই পড়তেছি ভাই, অবশ্যই 19 এর বাংলা বই পড়বে। তবে ওই তো 19 এর বাংলা বই থেকে কিছু ইনফরমেশন আপগ্রেড করতে হবে, সেটাই আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে। এর বাইরে আর কিছু না স্যার। কাইন্ডলি একটু রেসপন্স করবেন যে শব্দ শ্রেণী কত প্রকার? 2 প্রকার বলছেন, 3 প্রকার বলছেন। শব্দ শ্রেণী শব্দ শ্রেণীর মাত্র একজন বা দুইজন অ্যান্সার করছেন, তাও 2 প্রকার বা 3 প্রকার বলছেন। বা একজন বলছেন ৫ প্রকার, সামির বলছেন ৫ প্রকার, আর কেউ সামিয়া ৩ প্রকার বলছেন, রাহুল চক্রবর্তী ৪ প্রকার বলছেন। শব্দ শ্রেণী ৫ প্রকার ৩ প্রকার কেন স্যার? ব্যাকরণিক শব্দ শ্রেণী অবশ্যই ৮ প্রকার। ব্যাকরণ শব্দ শ্রেণী যে কথা, ব্যাকরণিক শব্দ শ্রেণী একই কথা। আপনারা বেশি দিন হয় নাই স্যার এইচএসসি দিয়ে আসছেন, তো এইচএসসি তে আপনাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী ছিল, এইচএসসি তে আপনাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী ছিল স্যার। তো এই সময় এসে আপনারা যদি এটা নিয়ে কনফিউজ থাকেন যে কত প্রকার হবে বা না হবে, সেটা কিন্তু অনেক প্যাথেটিক আপনাদের জন্য। ঠিক আছে? সেটা অনেক প্যাথেটিক কি আপনাদের
জন্য। তো এটা মাথায় রাখতে হবে। ৮ প্রকার ব্যাকরণিক শব্দ শ্রেণী কয় প্রকার? ৮ প্রকার। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, আবেগ, অনুসর্গ। ৮ প্রকার। ঠিক আছে? ইংলিশে পার্টস অফ স্পিচ যেরকম ৮ প্রকার, সেটার বাংলা ভার্সন ব্যাকরণিক শব্দ শ্রেণী অথবা শব্দ শ্রেণী ৮ প্রকার। ঠিক আছে? মনে থাকবে কিনা কাইন্ডলি একটু রেসপন্স করেন। নেক্সট টাইম থেকে আর ভুল করবেন না। বাই এনি চান্স অপশনে যদি ৮ না থাকে, অপশনে ৮ না থাকলে আপনি ৫ প্রকার দাগে আসেন, সেটা আলাদা হিসাব। অপশনে ৮ প্রকার না থাকলে আপনি ৫ প্রকার দাগে আসবেন, সেটা আলাদা হিসাব স্যার। বুঝতে পারছি? ওকে, এবার আসি গঠনগতভাবে শব্দ কয় প্রকার। গঠনগতভাবে শব্দ কয় প্রকার? কাইন্ডলি একটু রেসপন্স করেন। গঠনগতভাবে শব্দ কয় প্রকার এবং কি কি? গঠনগতভাবে শব্দ কয় প্রকারের অ্যান্সার যারা করবেন তারা কাইন্ডলি এটাও জানাবেন কি কি। ভাই আমি প্রথম দিনে ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু এখনো কোনো কল মেসেজ বা আসেনি। কাইন্ডলি সাদিয়া ইসলাম প্রিয়া, আপনি কাইন্ডলি পেজে অথবা হোয়াটসঅ্যাপে কাইন্ডলি একটা নক দিয়ে রাখবেন, তাহলে আশা করি ওনারা অবশ্যই আপনাদেরকে ফার্স্ট রেসপন্স করার ট্রাই করবে। হ্যাঁ, যারা অ্যান্সার করছেন গঠনগত শব্দ ২ প্রকার বা যাই অ্যান্সার করেন না কেন, কাইন্ডলি প্রকারভেদ সহ। ধন্যবাদ স্যার, অনেকে অ্যান্সার প্রকারভেদ সহ শুরু করছেন, মৌলিক বলছেন আর সাধিত বলছেন। হ্যাঁ, গঠনগতভাবে শব্দ ২ প্রকার, একটা হচ্ছে কি মৌলিক, আরেকটা হচ্ছে স্যার সাধিত। আরেকটা হচ্ছে কি সাধিত। মৌলিক মানে হচ্ছে যেই শব্দকে আপনি ভাঙতে পারবেন না। মৌলিক মানে হচ্ছে যেই শব্দকে আপনি ভাঙতে পারবেন না। আর সাধিত মানে হচ্ছে যেই শব্দকে ভাঙা যায়। সাধিত মানে কি? যেই শব্দকে ভাঙা যায়। এখন আপনি ভাঙতে পারবেন নানা ভাবে। উপসর্গের সাহায্যে ভাঙতে পারি, সন্ধির সাহায্যে ভাঙতে পারি, প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে ভাঙতে পারি, সমাসের মাধ্যমে ভাঙতে পারি, তারপরে দ্বিরুক্ত শব্দের মাধ্যমে ভাঙতে পারি, এরপরে বাক্য সংকোচন ইত্যাদি গুলোর ইত্যাদি এক্সাম্পল গুলো হচ্ছে কি সাধিত শব্দ। যেহেতু ইত্যাদি বলেই ফেললাম স্যার, কেউ কি আমাকে ইত্যাদির সন্ধি বিচ্ছেদ বলতে পারবেন? ইত্যাদির সন্ধি বিচ্ছেদ কেউ বলতে পারবেন স্যার? এইভাবে যখন আমরা বাংলা গ্রামার গুলো প্র্যাকটিস করব আপনার জন্য সুবিধা হবে। এবং আজকে যখন আমরা এমসিকিউ পোর্শনে যাব, মানে ম্যাক্সিমাম আমরা আজকে কভার করব হচ্ছে মানে সাহিত্য রিলেটেড এমসিকিউ বা ফার্স্ট পেপার রিলেটেড এমসিকিউ। শিশির স্নিগ্ধ, আপনাকে ধন্যবাদ। গঠনভাবে ২ প্রকার, অর্থগতভাবে ৩ প্রকার, উৎপত্তিগতভাবে ৫ প্রকার। বাহ, আচ্ছা আপনারা তো পারতেছেন সন্ধি বিচ্ছেদ। এই যে আপনারা দেখেন, আপনারা কিন্তু আসলে পারেন না যে ব্যাপারটা এরকম না, জাস্ট কনফিডেন্স লো হওয়ার কারণে আপনাদের মনে হয় যে না বাংলা অনেক কঠিন এবং আমি পারবো না। এখানে আমি একটা আপনাকে শুদ্ধ বানানের ট্রিক্স বলি। শুদ্ধ বানানের একটা ট্রিক্স বলি, আমাকে একটু কাইন্ডলি বলবেন ইতির শুদ্ধ বানান দীর্ঘইকার নাকি হ্রস্বইকার? ইতির শুদ্ধ বানান দীর্ঘইকার নাকি হ্রস্বইকার? কাইন্ডলি একটু বলবেন। যারা ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনো কোনো রেসপন্স পাননি, কাইন্ডলি পেজে আরেকবার নক দিয়ে রাখবেন, রিকোয়েস্ট। ঠিক আছে? আমি যতটুকু জানি ওনারা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছেন প্রতিদিন কাজ করে আপডেট পৌঁছানোর জন্য, হয়তো একটু টাইম লাগছে, তবু আপনি জানিয়ে রাখলে হবে। স্যার ইতি এর শুদ্ধ বানান, মানে আপনার অপশনে তো ইতি যোগ আদি, ধরেন একটা ত দীর্ঘইকারও থাকতে পারে, আবার আদির ওখানে দ দীর্ঘইকার দিয়েও থাকতে পারে, অবশ্যই কি হ্রস্বইকার। পারফেক্ট। এরপরে আসি আদি বানান। আপনি কখনো আদি বানান দীর্ঘইকার দেখেননি? আপনি কখনো আদি বানান দীর্ঘইকার দেখেননি, তার মানে সন্ধি বিচ্ছেদ অবশ্যই ইতি যোগ আদি হবে, কনফিউশনের কোনো জায়গা নাই। মানে আপনার যদি শুদ্ধ বানান কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনি ভাগ করার পরে ২ অংশে ভাগ করার পরে যদি বানান মাথায় রাখতে পারেন, তাহলে আপনার সন্ধি বিচ্ছেদ ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম, নাই বললেই চলে। এবং সন্ধি বিচ্ছেদ আসলে ইজি যখন আপনি এই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে আজকে ক্লাসের পরে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার।
এবার আমরা চলে আসি ক্লাসের মধ্যে চলে আসি। ক্লাস শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু বেসিক ইনফরমেশন প্রোভাইড করছিলাম, এটাই। এখন কাইন্ডলি বলেন স্যার, চর্যাপদে কোন কবির পদ সংখ্যা বেশি? এবং চর্যাপদ কিন্তু বাংলা সাহিত্যের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। চেষ্টা করবেন চর্যাপদের 10টা তথ্য হোমওয়ার্ক করে রাখার জন্য। চেষ্টা করবেন চর্যাপদের মিনিমাম 10টা তথ্য হোমওয়ার্ক করে রাখার জন্য। দেখবেন কোনো না কোনো ইউনিভার্সিটি যে এক্সামগুলো বাকি আছে সেগুলোতে আপনি কমন পেয়ে গিয়েছেন ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, বলেন। আচ্ছা, কিসের কল, মিস কল, মেসেজ সব বাদ দেন, ক্লাসে চলে আসেন। চর্যাপদে কোন কবির পদ সংখ্যা বেশি? আর্যদেব, ডম্বিপা, চাটিলপা, কান্নপা? ঘ বলছেন, কান্নপা। আমাকে কাইন্ডলি একটু বলবেন এই কান্নপা এটা মূর্ধন্য নাকি দন্তন্য? মূর্ধন্য নাকি দন্তন্য? কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। মানে কান্নপার এখানে যে নটা আছে, কানহোপা যে ন আছে সেই ন 2 নাকি 1? কি মনে হয় স্যার? একটু রেসপন্স করবেন কাইন্ডলি, একটু ফাস্ট রেসপন্স করবেন। দন্তন্য, পারফেক্ট স্যার। পাশে হলে দন্তন্য, নিচে হলে মূর্ধন্য। পাশে হলে দন্তন্য, নিচে হলে মূর্ধন্য। কান্নপা কয়টি স্যার? 13টি। বাহ! এই যে এরকম যখন আপনারা এক্সট্রা ইনফরমেশন গুলো প্রোভাইড করবেন সেটা আপনাদের জন্য অনেক বেনিফিশিয়ারি হবে। ঠিক আছে, দেন কবির চৌধুরীকে উৎসর্গ করা হয়েছে কোন কবিতাটি? স্যার খেয়াল করে দেখেন, অপশন গুলো দেখেন। সেই অস্ত্র, লোক লোকান্তর, রক্তে আমার অনাদি অস্থি। এই তিনটাই আপনার শর্ট সিলেবাসের বাহিরে, আমি মানলাম, কিন্তু ওই তিনটার যারা লেখক আছে তারা কিন্তু বাংলা সাহিত্যের আন্ডারে পড়ে যায়, তাদের ইনফরমেশন গুলো বাংলা সাহিত্যের আন্ডারে পড়ে যায়। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন। এবং কবির চৌধুরীকে উৎসর্গ করা হয়েছে রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি। তারপর কোন লেখককে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? স্যার, কোন লেখককে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন। আর জসিমউদ্দিন বানানের ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনার বাংলা মেইন বইতে যেই বানান দেওয়া আছে সেটা আপনি ইউজ করবেন জসিমউদ্দিনের শুদ্ধ বানানের ক্ষেত্রে। এবং এই লেখকটা হচ্ছে কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধিতে কারা ভূষিত করে বা কোন দেশ ভূষিত করে? ভারত সরকার। ঠিক আছে, এরপর স্যার মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে? মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে স্যার, বলেন। একটা জিনিস মাথায় রাখবেন, নারী এবং নারীর সকল সমার্থক শব্দ, নারী এবং নারীর সকল সমার্থক শব্দ, আমি নারীর সমার্থক শব্দ বলছি, মেয়ের সমার্থক শব্দ বলি নাই। নারীর সমার্থক শব্দ গুলোকে বলা হয় তৎসম বা সংস্কৃত স্ত্রীবাচক শব্দ। তৎসম বা সংস্কৃত স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে, জিনিসটা মাথায় রাখবেন। এবং এই অ্যান্সার অবশ্যই কি? রোকেয়া সাখাওয়াত হোসেন। এরপর কবি জীবনানন্দ দাশের মায়ের নাম কি? কবি জীবনানন্দ দাশের মায়ের নাম কি স্যার? কুসুম কুমারী দাস, কুসুমলতা দাস, স্বর্ণকুমারী দাস নাকি স্বর্ণলতা দাস? কি হবে স্যার? একটু ফাস্ট রেসপন্স করবেন, একটু ফাস্ট রেসপন্স করবেন স্যার। এবং কবি পরিচিতি খুবই ইম্পর্টেন্ট। এত সহজ যদি আসতো স্যার, দেখেন কোয়েশ্চেন আহামরি কঠিন হবে না, কোয়েশ্চেন ট্রিকি হবে যেটা আপনাকে বিপদে ফেলে দিবে, এর বাইরে আর কিছু না স্যার। এবং এই অ্যান্সার অবশ্যই কি? কুসুম কুমারী দাস। এবং কুসুম কুমারী দাসের বানান যাতে ভুল না হয়। গ্রন্থ সাহেব কোন সম্প্রদায়ের ধর্মগ্রন্থ? আদৌ এরকম কোন নাম আছে কিনা, মনে পড়ে কিনা? কাইন্ডলি একটু মনে করার চেষ্টা করেন, কাইন্ডলি একটু মনে করার চেষ্টা করেন স্যার।
ফার্স্ট কুসুম কুমারী দাস চলে গেল। কুসুম কুমারী দাস তিনি একজন কবি ছিলেন। বা এই যে এই ইনফরমেশন গুলো যখন আপনারা প্রোভাইড করেন সেটা অনেক কাজে দেয়, অনেক কাজে দেয়। আপনার জন্য যেরকম কাজে দেয় আমাদের জন্য সেরকম কি কাজে দেয়। শিখ মনে হচ্ছে, কারো জৈন মনে হচ্ছে, কারো আবার কি মনে হচ্ছে খ মানে শিখ, ম্যাক্সিমাম শিখ বলতে যাচ্ছেন, বৌদ্ধ, জৈন, পার্সি। হ্যাঁ, এবং এটা অবশ্যই শিখ বা শিখ ছাড়া অন্য কোনো অপশন থাকলে পাঞ্জাবি কারেক্ট। ধরেন অপশনে শিখ নাই, অপশনে শিখ নাই কিন্তু পাঞ্জাবি আছে বা পাঞ্জাব আছে, সেই ক্ষেত্রে পাঞ্জাব হবে অ্যান্সার। ঠিক আছে, এরপর এপিডেমিক এর পারিভাষিক শব্দ কোনটি? এপিডেমিক এর পারিভাষিক শব্দ কোনটি স্যার? শিষ্টাচার, মহামারী, মহাকাব্য, অবিকল। খেয়াল করে দেখেন স্যার, এখানে মহা মহা অবি নাকি অ, সরি স্যার অ, এগুলো উপসর্গ যুক্ত হয়েছে স্যার। পাঞ্জাবি বানান রস্বইকার, পাঞ্জাবি বানান রস্বইকার। ধন্যবাদ খেয়াল করার জন্য। কারণ জাতি, দেশ, ভাষা ইত্যাদি শব্দের বানানের শেষে রস্বইকার বসে, কিছু ব্যতিক্রম ছাড়া। এপিডেমিক মানে হচ্ছে মহামারী। যেমন একটা জিনিস স্যার, এপিডেমিক আর প্যান্ডেমিক দুইটা অ্যান্সার আলাদা এবং দুইটা আলাদাভাবে মনে রাখবেন। দুইটা কখনো মিক্সড করবেন না এবং দুইটা একরকম মনে করবেন না। এবং আপনার এক্সামে প্যান্ডেমিক বা এপিডেমিক যদি চলে আসে কাইন্ডলি আমাকে সালাম দিতে ভুলবেন না স্যার। এবার আসি, ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন, আগুনের পরশমণি, সারেং বউ, চিলেকে ওঠার সেপাই। সাহিত্যের ভেতর এইসব নেই। সাহিত্যের ভিতরে এইসব নাই কেন স্যার বলে মনে হচ্ছে? একটু রেসপন্স করলে সুবিধা হবে স্যার। কি হবে? ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন, আগুনের পরশমণি, সারেং বউ, চিলেকে ওঠার সেপাই। এবং ভাষা আন্দোলন হচ্ছে কি আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন, যে ফাল্গুনের একটা ধ্বনি পরিবর্তনে একটা টার্ম আছে যেটা ফাল্গুন থেকে ফাগুন হয়ে গিয়েছিল, ব্যঞ্জন লোপ। ব্যঞ্জন লোপ পেয়েছিল স্যার, ব্যঞ্জন লোপ পেয়েছিল স্যার। লাল সালু উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? লাল সালু উপন্যাস কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় স্যার? 1950, 1949, 1948 নাকি 1951 স্যার? কি হবে স্যার? কি হবে স্যার বলেন, একটু ফাস্ট বলবেন। যে লাল সালু উপন্যাসটি কত খ্রিস্টাব্দে? এবং এটা কিন্তু খুবই ইজি কোয়েশ্চেন, খুবই ইজি কোয়েশ্চেন স্যার। বোর্ডে যা লিখছে সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। বোর্ডে যা লিখছে সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। বোর্ডে যা লিখছি সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। কারণ লাল সালু উপন্যাসের অ্যান্সারের ব্যাখ্যা দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। আমার কাছে যেই জিনিসটা ব্যাখ্যা দেওয়ার আছে আপনাদের কাছে জানানোর জন্য সেটা আমি বলে দিয়েছি। চিলেকোঠা সেপাই, আখতারুজ্জামান ইলিয়াস, প্রেক্ষাপট 69 গণ অভ্যুত্থান। বা পারফেক্ট। খ্রিস্টাব্দকে বাংলা হয় খ্রিস্ট যোগ অব্দ, খ্রিস্ট যোগ অব্দ। খ্রিস্ট হচ্ছে ইংরেজি শব্দ এবং অব্দ হচ্ছে সংস্কৃত শব্দ, অর্থাৎ খ্রিস্টাব্দ মিশ্র শব্দ। ঠিক আছে, এরপর মহানির্বাণ শব্দটির অর্থ কি? মহানির্বাণ শব্দটির অর্থ কি স্যার?
শৃঙ্খলিত হওয়া, মহাজ্ঞানী, অতিশয় মূল্যবান, সব বন্ধন থেকে মুক্তি। কি হবে স্যার? মহানির্বাণ শব্দটির অর্থ কি? শৃঙ্খলিত, মহাজ্ঞানী, অতিশয় মূল্যবান, সব বন্ধন থেকে মুক্তি। এবং এটি অবশ্যই সব বন্ধন থেকে মুক্তি। সব বন্ধন থেকে মুক্তি যদি পাওয়ার কোনো সুযোগ থাকতো, সেই সময় যে পরিমাণ প্রোডাক্টিভিটির চিন্তা করা যায় তা কল্পনার বাহিরে। কোন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র নয়? কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র নয় স্যার? বড়াই, রাধা, পদ্মাবতী, পদ্মাবতী। এবং এটি অবশ্যই কি? পদ্মাবতী। এবং খেয়াল রাখবেন, দুইটা কারেক্ট অ্যান্সার, দুইটা কারেক্ট অ্যান্সার থাকলে অবশ্যই প্রথমটা অ্যান্সার হবে। দুইটা কারেক্ট অ্যান্সার থাকলে অবশ্যই প্রথমটা কারেক্ট অ্যান্সার হবে। আপনি যদি এক্সাম হলে ডি দাগায় আসেন বা ঘ দাগায় আসেন, আপনি নেগেটিভ মার্কিং খাবেন, আপনি নেগেটিভ মার্কিং খাবেন। অনুস্বার ও বিসর্গকে কি বলে স্যার? অনুস্বার ও বিসর্গকে কি বলে স্যার? বলেন কাইন্ডলি। উষ্মবর্ণ, স্বরবর্ণ, নাসিক্য বর্ণ নাকি পরাশ্রয় বর্ণ স্যার? কি হবে? এবং খেয়াল করে দেখেন, অনুস্বার আর চন্দ্রবিন্দুর স্বাধীন কোনো উচ্চারণ নাই। এগুলোকে উচ্চারিত হতে হলে অন্য বর্ণের উপর আশ্রয় করে উচ্চারিত হতে হয়। এই কারণে এগুলোকে বলা হয় অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই তিনটা হচ্ছে কি? পরাশ্রয় বর্ণ। এই তিনটা হচ্ছে পরাশ্রয় বর্ণ স্যার। ঠিক আছে? তার পাশাপাশি বোর্ডে আপনাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে, ক্লিয়ার রাখবেন। এবং বর্ণ আর ধ্বনির মধ্যে কনফিউজ থাকবেন না। বর্ণ এবং ধ্বনির মধ্যে কনফিউজ থাকবেন না। নাসিক্য ধ্বনি আলাদা, নাসিক্য বর্ণ আলাদা। ঠিক আছে? এরপর স্যার, সিরাজউদ্দৌলা নাটকে আমেনার স্বামীর নাম কি? আরমান হোসেন বলছেন নাসিক্য ধ্বনি 6টি। নাসিক্য ধ্বনি যদি আসলে 6টি হয়ে থাকে তাহলে কি কি? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। এবং সবাইকে রিকোয়েস্ট করছি, নাসিক্য ধ্বনির মানে এই যে ধ্বনি রিলেটেড যে তথ্যগুলো, সংখ্যাগত যে তথ্য, সেগুলো কালেক্ট করে ডিজাইন করে নোট ডাউন করবেন। কারণ আপনি যখন ডিজাইনের পিছনে টাইম ওয়েস্ট করবেন, ওয়েস্ট না, ইনভেস্ট করবেন, আপনার পার্মানেন্টলি মনে থাকবে, আপনার পার্মানেন্টলি মনে থাকবে। সিরাজউদ্দৌলা নাটকে আমেনার স্বামীর নাম হচ্ছে জয়নুদ্দিন। এবং জালালউদ্দিন খায়ের যদি কোনো ক্যারেক্টার থেকে থাকে, মোহাম্মদী বেগ, মীর জাফর আলী, এদের বেসিক গুলো অবশ্যই ফাইন্ড আউট করে রাখবেন। দেন কোনটি ট বর্গীয় বর্ণ নয়? খেয়াল করে দেখেন, ট উচ্চারণ করার সময় জিহ্বা পিছনের তালুতে থাকে। ট উচ্চারণ করার সময় জিহ্বা পিছনের তালুতে থাকে, অর্থাৎ মূর্ধা। অর্থাৎ কি স্যার? মূর্ধা স্যার। বলেন স্যার কি হবে? ঢ, ঠ, ন মূর্ধন্য। অবশ্যই ন। কারণ আপনি যখন ন উচ্চারণ করতে যান, আপনার জিহ্বা সামনের তালুতে থাকে, অর্থাৎ দাঁতের মাড়িতে, সামনের দাঁতের যে মাড়িটা আছে সেখানে স্পর্শ করে, অর্থাৎ এটি ন দন্ত মানে ত বর্গীয় বর্ণ। ত বর্গীয় বর্ণ, উচ্চারণ স্থান দন্ত। কোনটি কাব্য নয় স্যার? কোনটি কাব্য নয়? আরব রজনীর রাজহাঁস, দিবারাত্রির কাব্য, বীরাঙ্গনা কাব্য, বিদীর্ণ দর্পণে মুখ। কি মনে হয় স্যার? উচ্চারণ স্থান পশ্চাৎ দন্তমূল ট। হ্যাঁ, যেটাকে আমরা মূর্ধা নামে চিনে থাকি, যেটাকে আমরা মূর্ধা নামে চিনে থাকি। কোনটি কাব্য নয়? আপনারা খ বলতে চাচ্ছেন, দিবারাত্রির কাব্য। এবং একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাকরণের পয়েন্ট অফ ভিউ থেকে
ব্যাকরণের পয়েন্ট অফ ভিউ থেকে কারেক্ট হচ্ছে দিবারাত্র। ব্যাকরণের পয়েন্ট অফ ভিউ থেকে কারেক্ট দিবারাত্র। এবং দিবারাত্রির কাব্য যেহেতু কারো দেওয়ার নাম, কারো সাহিত্যের নাম, সেগুলো চেঞ্জ করা যায় না, বিধায় এগুলো এভাবে আছে। কিন্তু শুদ্ধ বানান বললে অবশ্যই দিবারাত্র আসবে। এবং দিবারাত্রির কাব্য হচ্ছে একটি উপন্যাস। দিবারাত্রির কাব্য ছাড়া এই প্রত্যেকটা কে কাব্য। এরপরে স্যার, তরঙ্গ ভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত একটি কি? তরঙ্গ ভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত একটি কি হবে স্যার? তরঙ্গ ভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত একটি কি? দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের অবিস্মরণীয় উপন্যাস। বাহ, ধন্যবাদ আরমান। তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটি নাটক। দেন শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান কোনটি স্যার? এবং এটার পাশাপাশি আমাকে আরো একটা শুদ্ধ বানান আপনারা বলবেন, সেটা হলো হ্যাঁ, স্বচ্ছন্দ, নিরীহ, প্রাঙ্গণ, সমীচীন। কি হবে বলে মনে হয়? যার মনে হচ্ছে ভুল, যেমন অনেকে 17 ক ভুল বলছেন, বি ভুল বলছেন, যাই ভুল বলেন না কেন, সঠিক বানানটা কাইন্ডলি কমেন্ট বক্সে টাইপ করবেন, যেটা আপনার মনে হচ্ছে। সঠিক বানানটা কাইন্ডলি কমেন্ট বক্সে টাইপ করবেন, যেটা আপনার মনে হচ্ছে স্যার। কারণ আপনি যদি বানান মানে ভুল যদি আপনার নিরীহ মনে হয়, তাহলে নিরীহ শুদ্ধ বানানটা কি হওয়া উচিত? নিরীহর শুদ্ধ বানান কি হওয়া উচিত স্যার? বলেন। হ্যাঁ স্যার বলেন। আমি সমীচীনে যায় বানান ঠিক করলাম, আমি অ্যান্সার শো করলাম আপনাকে নিরীহ। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন স্যার? আপনি কি বলবেন স্যার? মানে আপনার কনফিডেন্স কি বলে? আমি এতক্ষণ অনেকক্ষণ দেখছিলাম। তো যারা নিরীহ বলছেন, শুদ্ধ বানান কোনটি? নিরীহ, অবশ্যই নিরীহ। নিরীহ বানান ছাড়া বাকিগুলোতে কোনো না কোনো ভুল অবশ্যই আছে। এইখানে যদি বাই এনি চান্স শুদ্ধ বানান নয় কোনটি থাকতো, তার মানে 3টা শুদ্ধ বানান থাকতো, একটা ভুল থাকতো। হ্যাঁ, তো এই জিনিসগুলো খুব ভালো করে মাথায় রাখবেন। এবং সমীচীনের একটা সমার্থক শব্দ হচ্ছে উচিত। সমীচীনের একটা সমার্থক শব্দ হচ্ছে উচিত, ঠিক আছে? এবং উজ্জ্বলের শুদ্ধ বানান 3 নাম্বার। উজ্জ্বলের শুদ্ধ বানান 3 নাম্বার স্যার। এরপর চর্যাপদ আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কি হবে স্যার? হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর সুনীতি কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। সমীচীন, আচ্ছা উদিচি বানান প্র্যাকটিস করছেন, বাহ পারফেক্ট। সমীচীন বানানে 2 হয়, মানে 2টা দীর্ঘইকার। 18 ক বলতে যাচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। এবং হরপ্রসাদ শাস্ত্রীর এই বানানটা কিন্তু কি দন্তস্ব, এই বানানটা কিন্তু কি দন্তস্ব, এটা মাথায় রাখবেন। এবং এটি আবিষ্কৃত হয় 1907 সালে। এরপর স্যার আমরা দেখি কোনটি আল মাহমুদের কাব্য নয়? কোনটি আল মাহমুদের কাব্য নয় বলে আপনাদের মনে হয় স্যার? কাইন্ডলি একটু ফার্স্ট রেসপন্স করবেন। মায়াবী পর্দা দুলে ওঠো, লোক লোকান্তর, কালের কলস, নাকি পানকৌড়ির রক্ত? আমাকে কাইন্ডলি একটু বলবেন, লোক লোকান্তর কার লিখা? লোক লোকান্তর কার লিখা? যদি কারো মনে থাকে একটু রেসপন্স করবেন। লোক লোকান্তর কার লিখা স্যার? লোক লোকান্তর কার লিখে? কারণ আমি ম্যাক্সিমাম অ্যান্সার দেখছি আপনারা খ বলছেন, একজন বা দুইজন ক বলছেন, মানে একজন বা দুইজন না, কয়েকজন ক বলছেন। তো বাকিগুলো তো আপনার মেইন বইয়ের বাইরের টপিক, বাট লোক লোকান্তর তো আপনার বইয়ের। লোক লোকান্তর আপনার বইয়ের। লোক লোকান্তরটা কার? হ্যাঁ, এটা মনে করার ট্রাই করবেন।
এবং অ্যান্সার কি পানকৌড়ির রক্ত, অ্যান্সার পানকৌড়ির রক্ত। এখন আপনার লোক অ্যাটলিস্ট আপনার মেইন বইয়ের যে অ্যান্সার সেটা যদি আপনার মনে না থাকে স্যার, তাহলে বাকি কথা তো বাদই দিলাম, বাকি কথা তো বাদই দিলাম যে আপনার মেইন বইয়ের একটা কবিতার লেখক কে সেটা আপনি জানেন না, এর থেকে প্যাথেটিক আর কি থাকতে পারে? মানে অ্যাটলিস্ট ধরেন আমি ধরে নিলাম আপনি জানেন না এগুলো কার লেখা, কিন্তু বি যে অ্যান্সার হবে না এটা আপনার ওভারশিওর থাকা উচিত, খ নাম্বার যে অ্যান্সার হবে না এটা আপনার ওভারশিওর থাকা উচিত। ঠিক আছে, কাব্য নয় বলছে, এটা মাথায় রাখবেন। পড়ালেখায় একটু মনোযোগ দেন স্যার, পড়ালেখায় মনোযোগ দেন, কারণ ব্যাপারটা হচ্ছে আপনার যদি জেনারেল নলেজ এত উইক থাকে বা কমন সেন্স যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে হবে না। কোন কবিতায় নগর জীবনের চেতনা অধিক স্থান পেয়েছে, মানে কার কবিতায় নগর জীবন সম্পর্কিত বাস্তবতা বেশি উঠে এসেছে? আবু জাফর ওবায়দুল্লাহ, সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, সরি শামসুর রহমান নাকি ওমর আলী? কি হবে স্যার? বাংলা ব্যাকরণে কোন উপসর্গ নেই? তদ্ভব, দেশি, বিদেশি, আরেকটা অপশন খেয়াল করি নাই, তদ্ভব নাই আর কি স্যার? খাঁটি বাংলা আছে, তৎসম আছে, বিদেশি তো আছেই, তাহলে দেশি হবে, দেশি হবে স্যার, দেশি। ঠিক আছে, দেশি আর তদ্ভব নাই, দেশি আর তদ্ভব নাই। কোন কবির, এবং কবি হচ্ছে কি শামসুর রহমান। যারা কমেন্ট বক্সে টাইপ করছেন বেখেয়ালে রহমান টাইপ করছেন, মাথায় রাখবেন উনার নাম রহমান না রাহমান, উনার নাম রাহমান। অপরিচিতা গল্পে কথকের বাবার পেশা কি ছিল স্যার? অপরিচিতা গল্পে কথকের বাবার পেশা কি ছিল? তেজারতি, ডাক্তারি, জমিদারি নাকি ওকালতি? কি হবে বলে আপনাদের মনে হয় স্যার? কাইন্ডলি একটু ফাস্ট রেসপন্স করবেন। ওমর আলী সম্পর্কে কোনোদিন শুনিনি। আচ্ছা, যারা যে ক্যারেক্টার সম্পর্কে শুনেননি সেই ক্যারেক্টারের ইনফরমেশন গুগলে সার্চ দিয়ে বের করবেন স্যার, গুগলে সার্চ দিয়ে বের করবেন। এবং ওকালতি, তার বাবার পেশা ছিল ওকালতি, এবং এটা ভুল করবেন না, এটা আমি মোটামুটি ওভারশিওর আপনাদের কাছ থেকে। সৈয়দ শামসুল হক রচিত কাব্য নাটক নয় কোনটি? তার অ্যান্সার দেওয়ার পাশাপাশি এই অ্যান্সারটাও দিবেন যে নুরুল দিনের কথা মনে পড়ে বা নুরুল দিনের সারা জীবন এটার লেখক কে, সেই অ্যান্সারটাও আপনারা আমাকে কাইন্ডলি ফার্স্ট দেওয়ার ট্রাই করবেন স্যার। বলেন স্যার কি হবে? তেজারতি মানে হচ্ছে স্যার সুদে টাকা খাটানো, মানে ওই যে মহাজন বা যারা সুদের বিনিময়ে টাকা মানুষদেরকে লোন দিয়ে থাকে সেই ব্যবসাটাকে বা সেই পেশাটাকে তেজারতি বলা হয় স্যার। ঠিক আছে, গুগল গুগল উল্টাপাল্টা উত্তর দিবে, আপনাকে তো কারো না কারো কাছ থেকে ক্রস ম্যাচ করতে হবে, ভাবার্থ বুঝে নিতে হবে, তাই না? দূরত্ব, সৈয়দ শামসুল হক রচিত কাব্য নাটক নয় হচ্ছে দূরত্ব। এরপর মানিক বন্দ্যোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন? আমি আপনাদেরকে আজকে ক্লাসে বেশিরভাগ সাহিত্য রেখেছি একটা মাত্র কারণ, যাতে আমি আপনাকে এটা হিট দিতে পারি যে ডিউর বি ইউনিটের প্রিপারেশন এতদিন যে নিয়েছেন, এতদিন প্রিপারেশন নেওয়ার মাঝখানে আপনি বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ এই দুইটাতে তেমন পাত্তা দেন নাই, আপনার উচিত সেই জায়গায় পাত্তা দেওয়া, এটা বোঝানোর জন্যেই। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায় সংস্কৃত কলেজ ছিলেন নাকি প্রেসিডেন্সি কলেজ ছিলেন স্যার? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। মানিক বন্দ্যোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন? কোন কলেজের ছাত্র ছিলেন স্যার? কি মনে হয়? অনেকে মানে মিক্সড অ্যান্সার আসছে, মিক্সড অ্যান্সার আসছে, তবে ম্যাক্সিমাম অ্যান্সার আসছে ক, এবং আমি যদি ভুল না হই এটা কই হবে, কাইন্ডলি চেক করবেন। ব্যঙ্গাত্মক ভাব প্রকাশ পেয়েছে কোন রচনায়? ব্যঙ্গাত্মক ভাব প্রকাশ পেয়েছে কোন রচনায় স্যার? অ্যান্সার শো করতেছে স্যার, অ্যান্সার আমি শো করেই দিছি, অ্যান্সার আমি শো করে, কিন্তু আমি তো সি ইউনিটের, মানে আপনি কি ডিউর সি ইউনিট নাকি সিউর সি ইউনিট? ঠিক আছে,
যাই হোক, নেকলেস, রেইনকোট, মাসি পিসি, এই তিনটা আপনারা দেখে আসছেন। আপনার কি মনে হয় এই তিনটাতে কোথাও ব্যঙ্গাত্মক ভাব পাইছেন? আমি বিশ্বাস করি এই তিনটার কোথাও আপনি ব্যঙ্গাত্মক ভাব পান নাই। তো এটা আপনি যদি নাও পড়েন, কমলাকান্তের দপ্তর সম্পর্কে যদি আপনি নাও জানেন, কিন্তু আপনার মেইন বইয়ের টপিক সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, তবুও আপনি এটা অ্যান্সার করে আসতে পারবেন। যেখানে বিড়াল মানে যে মার্জারি যে ক্যারেক্টারটা ছিল তার মাধ্যমে অনেক ব্যঙ্গাত্মক পরিস্থিতি উঠে এসেছে। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। তারপরে আরমান, আপনাকেও ধন্যবাদ স্যার ইনফরমেশন দেওয়ার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে? বাস্তবতার প্রেক্ষিতে চোখ বন্ধ করে অসমাপ্ত আত্মজীবনের বেসিক কিছু ইনফো না দেখে যায়েন না স্যার। অ্যাটলিস্ট সাল, কত সাল বা কোন সময় বা বঙ্গবন্ধু ছাড়া অন্যান্য যে ক্যারেক্টার ছিল তাদের রোল, একটা কোয়েশ্চেন আসা নরমাল না, মানে অস্বাভাবিক কিছু না, ঠিক আছে? এবং ডিউরস ইউনিটের যিনি ছিলেন বা যারা আছেন, আপনার এতদিনে গ্রুপ সাবজেক্টের বেসিক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ভাজা ভাজা হয়ে যাওয়ার কথা। এখন যদি আপনি বাংলাতে বেঞ্চমার্ক নাম্বার আনতে পারেন, আপনি টপ 50-তে থাকবেন ইনশাআল্লাহ। আউটসাইডার উপন্যাসের লেখক কে? আলবেয়ার ক্যামু, দস্তয়েভস্কি, বার্ট্রান্ড রাসেল, ফ্রান্স কাফকা। এবং এই কোয়েশ্চেনটা কিন্তু বাংলার জন্য যেরকম ইম্পর্টেন্ট, ঠিক সেরকম ইংলিশ লিটারেচারের জন্য ইম্পর্টেন্ট বা জিকে এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আউটসাইডার উপন্যাসের লেখক আলবেয়ার ক্যামু। আলবেয়ার ক্যামু স্যার। দেন জীবনানন্দ দাশকে নির্জনতম কবির আখ্যা দেন কে? জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা দেন কে স্যার? রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কি হবে স্যার? গুড, বেটার, বেস্ট এর বাংলা কাইন্ডলি কালেক্ট করবেন। গুড, বেটার, বেস্ট এর বাংলা ওয়ার্ড মিনিং কি হবে কাইন্ডলি কালেক্ট করবেন স্যার। এবং জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে কে? বুদ্ধদেব বসু। বলে কে? বুদ্ধদেব বসু স্যার। বুদ্ধদেব বসু, ক্লিয়ার? ওকে স্যার। দেন দোজখের ওম গল্পগ্রন্থের রচয়িতা কে? স্বাভাবিকভাবে ওম মানে হচ্ছে গরম, মানে আমরা যখন কোনো কিছু পরিধান করে থাকি বা যাই করি না কেন, সেই সময় যে উষ্ণতা বৃদ্ধি পায় সেটাকে ওম বলে স্যার। যেমন আমি যখন একটানা লম্বা ক্লাস নিচ্ছি, আপনারা রেসপন্স করছেন, আপনাদের দেখবেন আপনাদের হয়তো শরীর গরম হয়ে উঠছে বা মাথা গরম হয়ে উঠছে, যেমন আমারও সেম, যে আশেপাশে সবকিছু একটু পর খিটখিট লাগবে, এই জিনিসগুলোকে মানে ওম বেসিক্যালি বলা হয়। এবং দোজখের ওম, এবং খেয়াল রাখবেন এটা কিন্তু গল্প গ্রন্থ, এটা কাব্য না, এটা উপন্যাস না। ক্যাটাগরিগুলো খুব ভালো করে মাথায় রাখবেন, ক্যাটাগরিগুলো খুব ভালো করে মাথায় রাখবেন স্যার। দেন উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? মানে আলটিমেটলি আপনার ঠোঁটের খোলা কম এবং জিহ্বার অবস্থান অনুযায়ী এই ধ্বনিগুলোকে কি ভাগ করা হয়, মানে জিহ্বা কোথায় অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে। এবং এই ভাগ হচ্ছে কয়টা? 5টা। এই ভাগ হচ্ছে কয়টা? 5টা। কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এই 5 ভাগে ভাগ করা হয়েছে স্যার। এবং অবশ্যই স্বরধ্বনিটাও একবার রিভিশন দিবেন, অবশ্যই স্বরধ্বনিটা কি নোট ডাউন করবেন। স্বরধ্বনিটা হচ্ছে
জিহ্বার উচ্চতা এবং ঠোঁটের গোলাকৃতি, জিহ্বার উচ্চতা এবং ঠোঁটের গোলাকৃতি অনুযায়ী। ঠিক আছে, আমি কিংবদন্তির কথা বলছি। এইখানে কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? আমি কিংবদন্তির কথা বলছি, এখানে কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক স্যার? ভালোবাসার, ঐতিহ্যের, বীরত্বের, মুক্তির। এই জায়গায় কিন্তু অনেকে কনফিউজ এখনো আছেন বলে আমি বিশ্বাস করি, এখনো এটাতে কনফিউশনে আছেন বলে আমি বিশ্বাস করি। স্যার কি হবে, ভালোবাসার, ঐতিহ্যের, বীরত্বের নাকি মুক্তির? গ ঐতিহ্য আসছে, ম্যাক্সিমাম ঐতিহ্য আসছে, কয়েকজন গ বলছেন। আচ্ছা, এবং অ্যান্সারটা অবশ্যই কি ঐতিহ্য। কেন ঐতিহ্য স্যার? এইখানে আমরা অতীতের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল সেগুলো আমরা দেখতে পাই এবং সেটা অবশ্যই ঐতিহ্য। এখন বলতে পারেন যে ভাইয়া আমরা তো শুরুতেই রক্ত জবার ওই লাইনগুলো পাইছি, ভালোবাসা দিলে মা মারা যায় দেখছি, তার মানে সেখানে তো বীরত্ব উঠে আসছে, সেখানে বীরত্ব উঠে আসছে, কিন্তু সেখানে বীরত্ব স্যার অল্প একটু জায়গায় উঠে আসছে, পুরাটা কালেকটিভলি ঐতিহ্যকে বহন করে, পুরোটা কালেকটিভলি ঐতিহ্যকে বহন করে। স্যার কোনটি কৃদন্ত শব্দ? সবার আগে খেয়াল করে দেখেন কোনটি ক্রিয়া আছে। জাহিদ হাসান আসসালামু আলাইকুম, কি অবস্থা? যাই হোক, কৃদন্ত পদ খেয়াল রাখবেন স্যার, কৃদন্ত শব্দ মানে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। কৃত প্রত্যয় মানে ক্রিয়ামূল। আপনার একজনের বিদ্রোহ কবিতা মুখস্থ আছে, বাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, কি হবে স্যার যারা ক বলছেন? হ্যাঁ, আমি অ্যান্সার শো করে একটু অ্যানালাইসিস করি। একজন বা কয়েকজন বেখেয়ালে ক বলছেন, ফুলেল। স্যার ফুল এটা কোনো ক্রিয়া না, এখানে কোনো ক্রিয়ামূল নাই, বাদ। মুখর, মুখ, মুখ তো ফেসের নাম, একটা অঙ্গের নাম, এখানে কোনো ক্রিয়ামূল নাই, বাদ। হাতল, হাত, হাত একটা অঙ্গের নাম, এখানে কোনো ক্রিয়ামূল নাই, বাদ। অর্থাৎ ফুলের, মুখর, হাতল এই সবগুলো তদ্ধিতান্ত পদ, এই সবগুলো তদ্ধিতান্ত পদ, এটা মাথায় রাখবেন। আর কৃদন্ত পদ তো হচ্ছে এদিকে লিখিত। হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার, সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। এরপর নিজ গৃহপদ তাঁত দেখাও তস্করে। তস্কর সরি, তাঁত শব্দের অর্থ কি স্যার? তাঁত শব্দের অর্থ কি হবে স্যার? এবং এইটাতে অনেকে বেখেয়ালে ভুল করে, এই জিনিসটা অনেকে বেখেয়ালে ভুল করে স্যার। বলেন কি হবে, কি হবে স্যার? তস্কর মানে হচ্ছে চোর বা কপটতা বা অপহরণ, এই ক্যারেক্টার গুলোকে তস্কর বলা হয় স্যার। হ্যাঁ, এবং মাথায় রাখবেন তস্করের সন্ধি বিচ্ছেদ তৎ যোগ কর। স্যার আপনার ক্লাস করানোর পদ্ধতি এতটুকু দেখতে পারছে, বাকি কমেন্ট উপরে চলে গেছে, অনেক ভালো বলছেন না অনেক খারাপ বলছেন দেখতেই পারিনি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তস্করের সন্ধি বিচ্ছেদ তৎ যোগ কর, এবং তাঁত মানে কিন্তু বাবাও বুঝায় চাচাও বুঝায়, তাঁত মানে কিন্তু বাবাও বুঝায় চাচাও বুঝায়, কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তাঁত ব্যবহৃত হয়েছে চাচা অর্থে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তাঁত ব্যবহৃত হয়েছে চাচা অর্থে, এই কারণে চাচা হবে স্যার। হ্যাঁ স্যার, কবিতার ভাব অনুযায়ী চাচা, এই যে আপনারা তো অনেকেই জানেন, আপনারা অনেকেই জানেন, তো কি মানে এত ভয় পাওয়ার কি আছে স্যার? বলেন এটার অ্যান্সার কি হবে? মৃগেন্দ্র শব্দের অর্থ কি? মৃগেন্দ্র শব্দের অর্থ কি স্যার? কোয়েশ্চেন বলতে পারবেন স্যার? অজেন আর কৃত্তি, অজেন আর কৃত্তি,
অ্যান্সার কেউ বলতে মানে কোয়েশ্চেন বলতে পারবেন যে কোন কোয়েশ্চেনের অ্যান্সার অজিন আর কৃত্তি? কাইন্ডলি একটু বলবেন যদি কেউ জেনে থাকেন স্যার। কেউ যদি জেনে থাকেন তাহলে কাইন্ডলি একটু বলবেন। বলেন স্যার, কেউ বলতে পারবেন? আমি আপনাদের জন্য একটা এমসিকিউতে অনেকগুলো কি রাখছি, এক্সট্রা ইনফরমেশন রাখার চেষ্টা করছি। স্যার বলেন কি হবে? অজিন সাপের চামড়া, অজিন সরি সাপ বলছি, হরিণের চামড়া। অজিন হরিণের চামড়া, কৃত্তি বাঘের চামড়া। অজিন হরিণ, কৃত্তি বাঘ, চামড়া গেল। সিংহের ডাক হুঙ্কার, হাতির ডাক ব্রিংহিট। সিংহের ডাক হুঙ্কার, হাতির ডাক ব্রিংহিট। ঠিক আছে, এরপর একটু শব্দের টু কি স্যার? টু যা হবে তাও তা হবে, তাই হবে, টিও তাই হবে স্যার। অব্যয় প্রত্যয় পদাশ্রিত নির্দেশক নাকি অনুসর্গ? স্যার সিজুকা আপনি হরিণ বাঘ হাতি একসাথে লিখেছেন, মাথায় রাখবেন আমি ওখানে হাতি আর সিংহের ডাক রেখেছি, সাপ আর বাঘের চামড়া রেখেছি স্যার। ঠিক আছে, যারা অনুসর্গ দেখাচ্ছেন, যারা অনুসর্গ বলছেন তাদের জন্য বলছি অনুসর্গ শব্দাংশ, অনুসর্গ কখনো ইন্ডিভিজুয়াল ওয়ার্ড হয় না, খুবই কম, খুবই রেয়ার কেস। আর টা টু টি জীবনেও না, এবং এটা হচ্ছে কি পদাশ্রিত নির্দেশক, মানে ইংলিশে যেটা আপনারা আর্টিকেল নামে চিনেন, ইংলিশে যেটা আপনারা কি আর্টিকেল নামে চিনেন। এটা হচ্ছে একবচন ভার্সন, এবং এরপরে যদি ধরেন এই যে গুলা গুলো, এগুলো হচ্ছে কি বহুবচন বাচক শব্দ। এরপর প্রত্যয়ের উদ্দেশ্য কি স্যার? প্রত্যয়ের উদ্দেশ্য কি স্যার? তার পাশাপাশি আমি আপনাকে আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি। হ্যাঁ স্যার, এই দুইটার অ্যান্সার দিবেন কাইন্ডলি। এই স্যার পদাশ্রিত নির্দেশক দিয়ে একজন উপরে কোয়েশ্চেন করেছিলেন, কোয়েশ্চেনটা কমেন্ট বক্সের উপরে চলে গেছে, কাইন্ডলি যদি আরেকবার করেন আমার জন্য সুবিধা হয় স্যার। লিখতে গিয়ে কমেন্টটা মিস করে গেছি, তার জন্য দুঃখিত। কাইন্ডলি একটু বলবেন যদি আপনার জানা থাকে তাহলে, মানে কোয়েশ্চেনে যদি আবার করতে আপনার অসুবিধা না হয়। স্যার বলেন কি হবে? জন কি হবে ভাইয়া? জন বলতে জনটা কোন পার্সপেক্টিভ থেকে জিজ্ঞেস করছেন স্যার? মানে কিসের কোয়েশ্চেন জন ছিল? কিসের কোয়েশ্চেন জন ছিল স্যার? সেটা কাইন্ডলি বললে আমার জন্য সুবিধা হবে। প্রকৃতি, প্রকৃতি, আচ্ছা স্যার অ্যান্সার শো করলাম, এখন খেয়াল করে দেখেন প্রকৃতি কখনোই নতুন শব্দ গঠন করে না, প্রকৃতি অলরেডি এক্সিস্টিং একটা শব্দ, তার সাথে প্রত্যয় যুক্ত হয়ে, তার সাথে প্রত্যয় যুক্ত হয়ে কি হয় নতুন শব্দ গঠন হয় না স্যার, জন পদাশ্রিত নির্দেশক হবে না। ঠিক আছে স্যার বলেন, স্যার খেয়াল করেন প্রকৃতি অলরেডি ওয়ার্ড, তার সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, অর্থাৎ এইখানে অ্যান্সার হবে 2, নতুন শব্দ গঠন করে শুধুমাত্র প্রত্যয়, নট প্রকৃতি। ঠিক আছে, প্রত্যয়ের সাহায্যে নতুন শব্দ গঠন হয়। সবাই ক্লিয়ার কিনা এবং কনফিউশন ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন। সবাই ক্লিয়ার কিনা এবং কনফিউশন ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। বিচারক উপন্যাসটির রচয়িতা কে?
বিচারক উপন্যাসটির রচয়িতা কে? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি কাজী নজরুল ইসলাম? কি হবে স্যার? এবং আজকের দিনে যদি আপনি কবি পরিচিতি অনেক ভালোভাবে আগায় ফেলতে পারেন, সেটা কিন্তু আপনার অনেক কাজে দিবে স্যার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বানানটা একটু খেয়াল করেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বানানটা কাইন্ডলি খেয়াল করেন স্যার। কোনো কিছু কি চোখে পড়ে আপনার? কোনো কিছু কি আপনার চোখে পড়ে স্যার? যখন আপনাকে বন্দ্যোপাধ্যায় বানান খেয়াল করতে বলা হয়েছে, কোনো কিছু কি মনে পড়ে স্যার? কোনো কিছু কি মনে পড়ে? বন্দ্যোপাধ্যায় বানানে কিন্তু অবশ্যই জ ফলা থাকে। বন্দ্যোপাধ্যায় বানানে অবশ্যই জ ফলা থাকবে স্যার। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবং আপনাদের জন্য আমি দুইটা সন্ধি বিচ্ছেদ এখানে দিয়েছি। এরপর মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিকও, এটি কার উক্তি স্যার? মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিকও, এটি কার উক্তি স্যার? বলেন, এটি কার উক্তি? কারো যদি কোনো আইডিয়া থাকে কাইন্ডলি রেসপন্স করবেন স্যার। এটার কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে রাখবেন স্যার, কারণ নেতার সন্ধি মানে প্রকৃতি প্রত্যয় খুবই ইজি একটা কোয়েশ্চেন, এবং এটা বাই এনি চান্স এক্সাম হলে চলে আসলে অনেকেই পারবে না, এটা আপনি শিওর থাকেন। যদি কাউকে নেতার সন্ধি বিচ্ছেদ বাদ দিয়ে প্রকৃতি প্রত্যয় করতে বলে, তাহলে ম্যাক্সিমাম পারবে না, এটা আপনি ওভার শিওর থাকেন স্যার। এটা আপনি অবশ্যই থাকেন। এবং অবশ্যই দীর্ঘইকার নি যোগ তা নেতা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। দেন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প অতসী মামি তার 20 বছর বয়সের রচনা। এখানে আমি এক ফোঁটাও সময় নিব না, এটা মনে রাখা ফরজ আপনাদের জন্য, এটা মনে রাখা আবশ্যিক আপনাদের জন্য স্যার। শওকত ওসমান রচিত উপন্যাস কোনটি স্যার? এখানে খেয়াল করে দেখেন স্যার, জননী দীর্ঘইকার, দেবী দীর্ঘইকার, এই দুইটাই কিন্তু কি আপনার তৎসম স্ত্রীবাচক শব্দ। দুইটাই কিন্তু কি স্যার? তৎসম স্ত্রীবাচক শব্দ, এটা মাথায় রাখবেন। ঠিক আছে স্যার, বলেন কি জননী বলতে চাচ্ছেন আপনারা? জননী যেহেতু আপনারা বলতে চাচ্ছেন, তাহলে আমি অন্য কিছু কিভাবে বলতে পারি? কারণ আপনারা যা বলবেন তাই তো। ঠিক আছে, এরপর মৃগেন্দ্র শব্দের অর্থ, যেহেতু মৃগেন্দ্র আমাদের আবার রিপিটেশন আসছে, আমরা এইখান থেকে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন জানার ট্রাই করি। কেউ যদি হাতির সমার্থক শব্দ জেনে থাকেন আমাকে কাইন্ডলি একটু বলবেন স্যার। কাইন্ডলি একটু বলবেন স্যার। এগুলো হয়তো কখনো আপনারা শুনেননি, আমি যদি ভুল না হই। দ্বিরদ, মাকনা, এই শব্দগুলো আপনাদের জন্য নতুন বলে আমি আশা করছি স্যার। এগুলো হচ্ছে হাতির সমার্থক শব্দ। এবং হস্তি স্যার, হস্তি দীর্ঘইকার, হস্তি বানান যারা হ্রস্বইকার দিচ্ছেন তাদের জন্য বলছি, হস্তি কিন্তু দীর্ঘ ইকার স্যার।
কবি পরিচিতি কি শুধু পাঠ্য বই থেকে পড়লে হবে নাকি বাইরে থেকে তথ্য পড়তে হবে? আপনার যখন কনফিডেন্স আসবে যে পাঠ্য বইয়ের তথ্য আমার ক্লিয়ার হয়ে গিয়েছে, তখন গিয়ে আপনি এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করবেন স্যার। স্যার বুঝাতে পারছি আপনাদেরকে? বুঝাইতে পারছি কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। বনের রাজা কে স্যার, সিংহ নাকি বাঘ? বনের রাজা কে স্যার, সিংহ নাকি বাঘ? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। বনের রাজা কে? বনের রাজা কে স্যার, বলেন। কারো কোনো আইডিয়া? কারো কোনোবার? ক্লাস তো প্রায় শেষ, এখন দেখলাম স্যার অসুবিধা নাই, আপনি যেহেতু এখন দেখছেন তাহলে আপনি এখন থেকে কন্টিনিউ করেন। আমি আশা করছি আপনি মানে একটু আমার ক্লাস করে বোরিং ফিল করবেন, কিন্তু অনেক ভালো কিছু জানবেন এই বিশ্বাস আমি রাখি স্যার। মৃদম, ওকে। দ্বিরথ, মাকনা, কুঞ্জর এগুলো হাতির সমার্থক শব্দ, আর হরি, কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র এগুলো সিংহর সমার্থক শব্দ। স্যার ঢাবি গওয়ানির জন্য সাজেশন দিবেন না? অবশ্যই দিব স্যার, কেন দিব না। সাজেশনের আগে পরীক্ষা মনে হয় আরো দেরি আছে, সাজেশনের আগে যে প্যাটার্ন গুলো মেনটেন করে বাংলা রিভিশন দিতে বলছি সেগুলো করবেন, তাহলে ক্লিয়ার হবে স্যার। বলেন, গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, উক্তিটি কার? উক্তিটি কার এবং কোথায় উক্তিটি ছিল? যাদের নাম মৃন্ময়, মৃন্ময়ী, সরি, যাদের নাম মৃন্ময়ী তারা মৃন্ময়ের সন্ধি বিচ্ছেদ ভালো করে জেনে রাখেন, মৃদঙ্গর সন্ধি বিচ্ছেদটাও খেয়াল রাখবেন। এবং এটি অবশ্যই কি মেঘনাদ, এটা অবশ্যই কি মেঘনাদ উক্তিটি করেছিল বিভীষণের জন্য। মেঘনাদের উক্তি ছিল বিভীষণের জন্য, ঠিক আছে স্যার। সন্ধি বিচ্ছেদ দুইটা কি দেখা শেষ কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। সন্ধি বিচ্ছেদ দুইটাই ক্লিয়ার কিনা খেয়াল করছে, দেখছেন কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি স্যার। সাম্যবাদী কবিতায় কবি কোথায় ঈশ্বরকে খুঁজতে বলেছেন? সাম্যবাদী কবিতায় কবি কোথায় ঈশ্বরকে খুঁজতে বলেছেন? এই কবিতায় কিছুই মাথায় ঢুকে না স্যার। মাথায় ঢুকে না কারণ কবিতার সাইজ দেখে, কবিতার যে বড় সাইজ, আপনার মনে হয় এত বড় কবিতা আপনি পারবো না, কিন্তু স্যার আপনি পারবেন। আপনি জাস্ট মাথায় এতটুকু রাখেন যে এখানে একটা বিট্রেয়ালের ঘটনা আছে, ঘরের মানুষ বিট্রে করলে বাইরের মানুষ অ্যাটাক করার সুযোগ পায়, এইটার বিস্তারিত একটা ঘটনা ওখানে উল্লেখ আছে। এটা মাথায় রেখে কবিতা লাইন বাই লাইন পড়বেন, শব্দার্থ মনোযোগ দিয়ে পড়বেন, পাঠ পরিচিতি পড়বেন, ইনশাল্লাহ আপনি কবিতার মূল ভাব, ভাবার্থ খুব ভালো করে বুঝবেন স্যার। এবং সাম্যবাদী কবিতায় ঈশ্বরকে খুঁজতে বলেছেন নিজ হৃদয়। আপনি যখন আপনার ইনার হার্ট সম্পর্কে বুঝতে পারবেন, আপনার কল্ব সম্পর্কে জানার চেষ্টা করবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার অবস্থা কোথায়। রিসেন্টলি একটা মিমস দেখছি না আমরা, যে মোবাইলই জানে তার মালিকের আসল ক্যারেক্টার কি। তো ব্যাপারটা ওয়ান কাইন্ড অফ এরকম, যে আপনি যখন নিজের অন্তরে ঝাঁক দিবেন, যে আপনি যখন রাস্তাঘাটে চলাফেরা করছেন, তখন আপনার নফসের অবস্থা কিরকম থাকছে তার উপর ডিপেন্ড করছে যে আপনার অবস্থা কি, এবং এটা আপনার নিজের উপর। কবি রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানের দীনতা দূরীকরণে কি ধরনের গ্রন্থ পড়তেন স্যার? জ্ঞানের দীনতা দূরীকরণে কি রকমের গ্রন্থ পড়তেন স্যার? কি হবে স্যার?
উপন্যাস, গল্প, ভ্রমণ বৃত্তান্ত, কাব্য এবং অবশ্যই কি ভ্রমণ বৃত্তান্ত। কারণ ভ্রমণ বৃত্তান্ত থেকে আমরা কি জানতে পারি, যেই জায়গায় গেছে সেই জায়গাকার মানুষদের অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এই জিনিসগুলো জানা যায় এবং সেখান থেকে কি জ্ঞানের দীনতা দূর হয়। স্যার অনেক প্রশ্নতে দেখছি কবিতার পরের লাইন দিতে পারে, এখন স্যার ওইটা তো একটা কোয়েশ্চেন আসবে ম্যাক্সিমাম। এখন আপনার যদি মনে হয় যে বাকিগুলো আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, সেই ক্ষেত্রে আপনি সেটা ইগনোর করার রিস্ক নিতে পারবেন। তাই আমি মনে করি আপনি যদি 2-3 দিন পর পর রেগুলার কবিতাগুলো রিভিশন দেন, আপনার ওই মানে পরের লাইন লিখতে বললে ভুল হবে না। স্যার কনফুসিয়াস কে ছিলেন? ধর্মগুরু, নবী, দার্শনিক, সমাজকর্মী? কে ছিলেন স্যার? কে ছিলেন স্যার? কাইন্ডলি একটু রেসপন্স করবেন, কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার, যে কে ছিলেন। ম্যাক্সিমাম দার্শনিক বলতে চাচ্ছেন। তাহলে আর কোনো কি অ্যান্সার আছে? আর কোনো অ্যান্সার কি আছে আপনাদের কাছে? কোনো অ্যান্সার নাই, ম্যাক্স সবাই দার্শনিক, সবাই দার্শনিক। বা আপনারা সবাই যদি দার্শনিক বলেন তাহলে অবশ্যই দার্শনিক হবে। যে জিনিসটা মাথায় রাখবেন, দার্শনিক ওয়ার্ডটা আসছে কিন্তু কোন জায়গা থেকে? দর্শন ওয়ার্ড থেকে। এবং দর্শনের প্রকৃতি প্রত্যয় কিন্তু হচ্ছে কি দৃশ যোগ অন। দর্শনের প্রকৃতি প্রত্যয় দৃশ যোগ অন, এটা মাথায় রাখবেন। কনফুসিয়াস একজন দার্শনিক ছিলেন। দার্শনিক যখন শুনেন তখন আপনার মাথায় দর্শন হিট করবে, তখন আপনাকে অবশ্যই দর্শনে যদি কোনো ব্যাকরণিক তথ্য থাকে সেটা বের করতে হবে স্যার। দৃশ যোগ অন, ঠিক আছে। এরপর নির্জনতম কবি কে? এটা আপনারা জানেন। আপনারা কমেন্ট বক্সে খুবই ফাস্ট এই 4 জনের মানে ইন্ডিভিজুয়ালি কমেন্ট করেন, অসুবিধা নাই, মানে একটা কমেন্টে একটা তথ্য, 2টা করে তথ্য ফার্স্ট টাইপ করেন স্যার। কমেন্ট বক্সে 2টা করে তথ্য খুবই ফাস্ট টাইপ করবেন স্যার, খুবই ফাস্ট। এবং আমি ততক্ষণে আপনাদের জন্য, মানে আপনারা এত কষ্ট করে যেহেতু তথ্যগুলো লিখবেন, প্র্যাকটিস করবেন বা রিমাইন্ডার দেওয়ার ট্রাই করবেন, সেই ক্ষেত্রে আমিও তো আপনাদেরকে কিছু দিতে পারি স্যার, তাই না? জীবনানন্দ দাশ স্যার, স্যার একটু কষ্ট করতে হবে স্যার, কারণ কষ্ট না করলে কি পাওয়া যায় না স্যার? কেষ্ট পাওয়া যায় না স্যার। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না স্যার, ঠিক আছে। আল মাহমুদের মহাকাব্য পদ্মাবতী, বাহ বাহ। একটাই বাকিরা একটু ফার্স্ট ট্রাই করেন স্যার, যত ফার্স্ট ট্রাই করবেন তত বেশি আপনাদের জন্য সুবিধা হবে স্যার। বলেন স্যার। আজ কেউ নেই বলে কোনো প্রাক্তন নেই, ওকে বুঝলাম, মানলাম। তারপর স্যার বলেন। বোর্ডে যা লিখছি কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখেন, বুঝছেন কিনা রেসপন্স করেন। বা ধন্যবাদ আপনাদেরকে।
আমার কথা রাখার জন্য আপনারা অনেকে অনেকগুলো ইনফরমেশন প্রোভাইড করছেন, আপনারা অনেকে অনেকগুলো ইনফরমেশন প্রোভাইড করছেন স্যার, ধন্যবাদ। আচ্ছা, একজন রূপসী লিখছেন তাই না? রূপসী থেকে আমার একটা লাইন মনে আসছে, কেউ কেউ বলে সে নাকি রূপসী, কেউ কেউ বলে সে নাকি রূপসী, এটা একটু লিখি হ্যাঁ, যেহেতু মনে আসছে। কেউ কেউ বলে সে রূপসী, ঠিক আছে। ওকে, ক্লিয়ার স্যার? ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন স্যার। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে বাংলায় আছে জীবনানন্দ দাশ, বা আপনাদের অনেক ইনফরমেশন আসতেছে, সাবাস। এই যে এরকম যখন আপনারা ইফোর্ট শো করেন, তাহলে এই সাইড থেকেও কিন্তু ইফোর্ট দিতে ভালো লাগে স্যার, ঠিক আছে। একটু কাইন্ডলি বোর্ডটা একটু খেয়াল করেন, আমি আপনাকে দ্বিরুক্ত শব্দের দুইটা এক্সাম্পল শো করছে স্যার। সঙ্গী সাথী ইন্ডিভিজুয়ালি বিশেষ্য পদ, অনেক সময় বাক্যের উপর ব্যবহারের উপর ডিপেন্ড করে পদ পরিবর্তন হয়। এবার খেয়াল করেন, এখানে তার সঙ্গী সাথী কেউ নাই, তার সঙ্গী সাথী কেউ নাই, এখানে সঙ্গী সাথী তারের তথ্য দিচ্ছে, সঙ্গী সাথী তারের তথ্য দিচ্ছে, অর্থাৎ সঙ্গী সাথী বিশেষণ, তাহলে বিশেষ্যের বিশেষণ রূপে ব্যবহার দ্বিরুক্ত শব্দ। আর যেহেতু একজন রূপসী বলছিল, রূপসী থেকে আরেকটা লাইন মাথায় আসছে যে কেউ কেউ বলে সে রূপসী, কেউ কেউ সর্বনাম, একই শব্দের দুইবার ব্যবহার দ্বিরুক্ত শব্দ, এবং এটি বহুবচন বোঝায়, কারণ কেউ কেউ মানে একাধিক মানুষ বলছে, এই কারণে এটাকে কি বহুবচন বোঝায় স্যার, ঠিক আছে। সবাই ক্লিয়ার কি না স্যার? কাইন্ডলি রেসপন্স করবেন স্যার। আকাশে চিল দেখলে কেউ ঢিল মারেন না, হতে পারে জীবনানন্দ দাশ। ওকে, ফেব্রুয়ারি 1969 কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত স্যার? এবং আবারও বলছি, আমি এমসিকিউর মাঝখানে মাঝখানে এই যেভাবে লাফ দিচ্ছি, দৌড় দিচ্ছি অন্য একটা টপিকে, যেভাবে আপনারা ছেলেরা মেয়েদেরকে দোষ দেন, মেয়েরা ছেলেদেরকে দোষ দেন, যে কারো একজন দিয়ে পোষায় না, তো ওই এক্সাম্পলটায় পড়ালেখার মধ্যে আমি নিয়ে আসছি যে আমি এক জায়গায় না থেকে সব জায়গায় কি ঘুরে বেড়াচ্ছি, কখনো বাংলা প্রথম পত্র থাকছি, কখনো দ্বিতীয় পত্রে যাচ্ছি, বিরোচনে যাচ্ছি, দ্বিরুক্ত শব্দে যাচ্ছি, সন্ধি বিচ্ছেদে যাচ্ছি, তো ওই এক্সাম্পলটা এইভাবে পোষায় নিচ্ছি আর কি, ঠিক আছে। এবং এটি কি নিজ বাসভূমে, এবং এটি আশা করছি রিপিট হয়েছে স্যার। ওকে, এবার বলেন, রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কয়েকটি নদীর নাম উল্লেখ আছে? আপনারা বলতে পারেন যে ভাই এটা শর্ট সিলেবাসের বাহিরে, এই কারণে এখানে বেশি সময় আমি নিব না, জাস্ট অ্যান্সার শো করে আমি এগিয়ে যাব। এবং 6টি যদি আপনার মনে কাউন্ট মানে মনে হয় যে না প্রবলেমেটিক, একবার বই খুলে মার্ক করে নেবেন যে 6টা কি কি স্যার। এরপর, শীর্ণ মানুষটির পিছনে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে, কে দেখে স্যার? কে দেখে স্যার? কে দেখে স্যার? কাইন্ডলি একটু বলবেন, কাইন্ডলি একটু ফাস্ট বলার ট্রাই করবেন স্যার। কে? রহিমা বলছেন, সবাই রহিমা বলছেন। মাখন ক্লাস, ধন্যবাদ, অত্যন্ত ধন্যবাদ স্যার। বলেন কি হবে স্যার? কেউ যদি শরীর অর্থ জানেন কমেন্ট বক্সে টাইপ করবেন, না জানলে কালেক্ট করবেন স্যার। কেউ যদি শরীর অর্থ জানে, রহিমা কোনো কাজের বেডি ছিল না স্যার, রহিমা স্ত্রী ছিলেন। প্রদোষ শব্দের অর্থ কি স্যার? প্রদোষ শব্দের অর্থ কি স্যার? সকাল, সন্ধ্যা, দুপুর, বিকেল। সকাল, সন্ধ্যা, দুপুর, বিকেল
প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা, এবং সন্ধ্যার দুইটা মানে একটা অর্থ এবং একটা সমার্থক শব্দ আমি লিখে দিয়েছি স্যার। সন্ধ্যা, সন্ধ্যা মানে হচ্ছে দিন রাত্রির সন্ধিক্ষণ বা আহ্নিক, ঠিক আছে। এবং এটাও বলতে পারেন যে সায়াহ্নকেও কিন্তু কি সন্ধ্যা বলা হয় স্যার। সায়াহ্ন, সায়াহ্ন বা আহ্নিক কে কিন্তু সন্ধ্যা বলা হয় স্যার। আর হরিৎ মানে নদী, হরিৎ মানে নদী স্যার। হরিৎ, হরিৎ বলছিলাম না শরিৎ বলছিলাম স্যার? মনে করেন তো স্যার, হরিৎ বলছিলাম, হরিৎ তো বলি নাই, শরিৎ বলছিলাম, ঠিক আছে। শরিৎ, শরিৎ অর্থ হচ্ছে নদী, শরিৎ অর্থ হচ্ছে কি স্যার? নদী, ঠিক আছে। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষ ভাবে বিশ্লেষণ, বিশেষ ভাবে বিশ্লেষণ, কারণ ব্যাকরণে এই মানে প্রত্যেকটা ক্যাটাগরিকে বিশেষ ভাবে বিশ্লেষণ করা হয়। শরিৎ মানে আপনি নিজে না, শরিৎ মানে সাপ না, শরিৎ মানে হচ্ছে নদী, ঠিক আছে। দেন কবি দিলওয়ারের জন্মস্থান কোন জেলায় স্যার? সিলেট, টাঙ্গাইল, রংপুর, যশোর। সিলেট, টাঙ্গাইল, রংপুর, যশোর স্যার। কি হবে? কবি দিলওয়ারের জন্মগ্রহণ কোথায় স্যার? কোথায় হবে স্যার? কাইন্ডলি একটু ফাস্ট রেসপন্স করবেন যে কোথায় হবে। সিলেট, টাঙ্গাইল, অনেকে টাঙ্গাইল কনফিডেন্সের সাথে বলছেন, অনেকে আবার রংপুর কনফিডেন্সের সাথে বলছেন। তার মানে আপনাদের কনফিডেন্স ফ্ল্যাকচুয়েট করতেছে একজনের সাথে আরেকজন। এই কবির নাম শুনেনি, আচ্ছা যারা নাম শুনেননি তারা জেনে রাখেন দিলওয়ারের জন্মস্থান হচ্ছে কোথায়? সিলেট। এবং আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, কাইন্ডলি বাংলা সাহিত্যের প্রতি একটু ভালোবাসা দাগান দেখান স্যার, কাইন্ডলি একটু ভালোবাসা দেখান স্যার। কারণ আপনি সাহিত্যকে যত বেশি ভালোবাসবেন, সাহিত্য কিন্তু আপনাকে সেগুলো ফেরায় দিবে স্যার। সাহিত্য কিন্তু আপনাকে সেগুলো পুরাটাই ফেরত দিবে, এবং আপনি অনেক কিছু সেখান থেকে বুঝতে এবং শিখতে পারবেন স্যার। ওকে, ইন্দো ইউরোপীয়, বাংলায় ভালোবাসা আছে, ইংরেজি, ওকে অসুবিধা নাই স্যার। ইন্দো ইউরোপীয়, এটা অ্যান্সার অবশ্যই কি ইন্দো ইউরোপীয়। এরপর শিশুটি খেলা করে, শিশুটি খেলা করে কোন কারক স্যার? কর্তায় শূন্য, কর্মে শূন্য, করণে শূন্য, নাকি সম্প্রদানে শূন্য? কি হবে স্যার? কাইন্ডলি একটু জানাবেন যে কি হবে স্যার? কি হবে স্যার? কর্তায় শূন্য, কর্মে শূন্য, করণে শূন্য, সম্প্রদানে শূন্য স্যার। গ, করণে শূন্য বলছেন, কর্মে শূন্য স্যার। খেয়াল করেন, কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করলে আপনি কি পান? কর্ম অ্যান্সার পান। এবং ক্রিয়ার কাজকে কর্ম বলে, ক্রিয়ার কাজ বা ওইখানে যেই কর্ম, যে কাজটা থাকে সেটা কর্ম। ক্রিয়া কি করে? খেলা করে। কি করে? কি কর্মকারক, খেলার সাথে কিছু নাই, অর্থাৎ কর্মে শূন্য বিভক্তি, অর্থাৎ কর্মে শূন্য বিভক্তি স্যার। সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার, কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার, যে মানে কেন কর্মকারক হইল, একটু রেসপন্স করবেন। ক্লিয়ার, ওকে স্যার। দেন পথের রাজা, কাইন্ডলি এটার ব্যাস বাক্য সহ বলবেন স্যার, কাইন্ডলি এটার ব্যাস বাক্য সহ বলবেন স্যার, কাইন্ডলি ব্যাস বাক্য বলবেন। কারণ আপনি যখন ব্যাস বাক্য ক্লিয়ার থাকবেন তখন গিয়ে আপনার জিনিসগুলো ক্লিয়ার হবে স্যার।
রাজাযুক্ত আপনার ব্যাকরণিক যে উদাহরণগুলো আছে সেগুলো আজকে হোমওয়ার্ক করার ট্রাই করবেন। রাজা সম্পর্কিত যে ব্যাকরণিক উদাহরণ অবশ্যই সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, তারপরে সমাসের ক্ষেত্রে রাজপথ, তারপরে রাজহাঁস, তারপরে আরো যা যা আছে সেগুলো কাইন্ডলি বের করবেন স্যার, সেগুলো কাইন্ডলি বের করবেন স্যার, ঠিক আছে? এবং পথের রাজা, এটার অ্যান্সার হচ্ছে রাজপথ। পথের রাজা, এটার অ্যান্সার কি? রাজপথ। এবং মাথায় রাখবেন ব্যাস বাক্যে রাজা পরে থাকলে সেটা রাজ হয়ে প্রথমে চলে আসে অ্যান্সারের ক্ষেত্রে। ব্যাস বাক্যের পরপদের রাজা সমস্ত পদে গিয়ে পূর্বে চলে আসে স্যার। পূর্ব পদে গিয়ে সমস্ত পদে গিয়ে পূর্বে চলে আসে এবং এটি রাজ হয়। সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি রেসপন্স করবেন স্যার, কাইন্ডলি রেসপন্স করবেন স্যার। ওকে স্যার, পথের তৃতীয়া তৎপুরুষ যারা বলছেন দেখেন পথ এর এর ষষ্ঠী বিভক্তি অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ সমাস স্যার। এপিস্টেমোলজি এর পরিভাষা কোনটি? এপিস্টেমোলজি এর পরিভাষা কোনটি স্যার? কাইন্ডলি একটু বলবেন। কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। এবং আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি সেগুলো অবশ্যই রেসপন্স করবেন স্যার। বলেন কি হবে? এপিস্টেমোলজি হচ্ছে কি স্যার? জ্ঞান তত্ত্ব, জ্ঞান তত্ত্ব। এবং আপনাদের বাংলা ব্যাকরণের তত্ত্ব অনুযায়ী অর্থতত্ত্ব, শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, এর বাইরে আরো দুইটা এক্সট্রা অভিধান তত্ত্ব, এই জিনিসগুলোর তে কোন টপিক আসে সেটা অবশ্যই দেখে যাবেন স্যার, অবশ্যই দেখে যাবেন স্যার। তাহলে আপনার জন্য সুবিধা হবে, স্যার। কি হবে স্যার? জ্ঞান তত্ত্ব ওকে। অপমান, কাইন্ডলি আমাকে অপমানের বিপরীতার্থক শব্দগুলো বলবেন স্যার, বিপরীতার্থক শব্দ বলবেন স্যার। কেউ যদি অপমানের বিপরীতার্থক শব্দ জানেন কাইন্ডলি একটু বলবেন। অপমানের বিপরীতার্থক, অপমান তৎসম উপসর্গ, বাহ ধন্যবাদ। প্র, পরা, অপসমনি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উত, তৎ, পরি, প্রতি, অতি, অভি, উপ, আ। 20টা হওয়ার কথা, আচ্ছা ওপি 20টা হবে। আপনি যদি তৎসম মনে রাখতে পারেন অনেক সুবিধা হয়, না হলে যদি খাঁটি বাংলা মনে রাখতে পারেন তবুও আপনার একটা হ্যাসেল কমে, আপনার হ্যাসেল কি স্যার? কমে। এবং মানের বিপরীত শব্দ অপমান, তাহলে অপ উপসর্গটি বিপরীত অর্থ প্রকাশ করে। পিজি হসপিটালে আছে, ওইখান থেকে ক্লাস করতেছে, অত্যন্ত ধন্যবাদ স্যার এতটুকু সম্মান আমাকে দেওয়ার জন্য, অত্যন্ত ধন্যবাদ স্যার এতটুকু সম্মান আমাকে দেওয়ার জন্য। স্যার কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ স্যার? কোন বাক্যটি শুদ্ধ স্যার? কোন বাক্যটি শুদ্ধ? সকল লোকেরাই ক্ষমা প্রার্থনা করেছিল। দেখেন লোকেরাই ক্ষমার বা সব লোক যে কোন একটা। আমি আসিতে থাকবো, এখানে সাধু আর চলিত ভাষার মিশ্রণ, হয়তো আমি আসতে থাকবো, না হলে আমি আসিতে থাকিব, গুরু চণ্ডালী দোষ। আমি আদালতে সাক্ষী দিতে যাচ্ছি, সাক্ষী মানে মানুষ, সাক্ষ্য কাজ, তার মানে মানুষ সাক্ষ্য দিতে যায়, এই কারণে এটা বাদ। সে আদালতে সাক্ষ্য দিয়েছে, পারফেক্ট।
এই তিনটা কেন ভুল? সবাই লজিক ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। সবাই লজিক ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার। ট্রেন, জিপ গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, স্বাভাবিকভাবে ট্রেন। এবং ট্রেনে কি রেখে গেছিল স্যার? ট্রেনে ক্যামেরা রেখে গিয়েছিল স্যার। এরপর বহিঃপীঠ নাটকের রচয়িতা কে? এখানে না পারার কিছু নাই, অবশ্যই কি সৈয়দ ওয়ালিউল্লাহ। এবার আসি কবি আলাওল কোন যুগের কবি? আপনাদেরকে সাহিত্যর যে মানে সাহিত্যের অনেক কিছুতে পড়তে বলছি তাই না? এর বাইরে স্যার এত ইজি কি আসবে স্যার? আমি আপনাকে ইয়ার কোশ্চেন সলভ করাচ্ছি, আমি কিন্তু নিজের বানানো কোশ্চেন আপনাকে সলভ করাচ্ছি না উইথ এক্সপ্লেনেশন, ঠিক আছে? যে হোমওয়ার্কটা করবেন, যুগ ভিত্তিক কবি, যুগ ভিত্তিক 10টা করে তথ্য, জাস্ট 10টা তথ্য, জাস্ট 10টা তথ্য যুগ ভিত্তিক, খালি প্রত্যেকটা যুগের 10টা তথ্য আপনি কি করবেন? কালেক্ট করবেন। তাহলে কি হবে? আপনার যদি কমন আসে আলহামদুলিল্লাহ, আর কমন যদি না আসে তাহলে কি তেমন একটা কিছু করার নাই। বলেন স্যার কি হবে? বলেন স্যার কি হবে স্যার? কি হবে স্যার? কি হবে স্যার? 16C বলছেন আপনারা, মানে অন্ত মধ্যযুগ বলছেন, আবার অনেকে কি বলছেন? আধুনিক যুগ বলছেন। কবি আলাওল ছিল আধুনিক যুগ শুরু হওয়ার আগের সময়ে এবং মধ্যযুগের শেষের সময়ের কবি। মধ্যযুগের শেষের সময়ের কবি, এই কারণে অন্ত মানে শেষ, এই কারণে ওনাকে বলা হয় কি? অন্ত মধ্যযুগের কবি। এই কারণে ওনাকে বলা হয় অন্ত মধ্যযুগের কবি স্যার, অন্ত মধ্যযুগের কবি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার, ওকে। এরপর স্যার, কৃষক নেতা নুরুল দিন কোন অঞ্চলের অধিবাসী ছিলেন স্যার? অধিবাসী মানে যেখানে অবস্থান করে, অবস্থান করে, অবস্থান করে স্যার। রংপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং পাবনা। ভাইয়া শেষ করবেন এখন? হ্যাঁ পারবেন, একটু ওয়েট করেন, অল্প একটু সময়, বেশিক্ষণ লাগবে না। কৃষক নেতা নুরুল দিন ছিলেন রংপুরের অধিবাসী এবং আপনার জামাতের সময় থাকবে, একটু ওয়েট করেন। বাংলায় নত্ব ও সত্য বিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে খাটে? এই কোয়েশ্চেনটা আমি রিপিটেশনে রাখতেছি এই একমাত্র কারণ যাতে আপনাদের অসুবিধা না হয় স্যার। খাটে তৎসমতে, খাটে না বিদেশিতে, মাথায় রাখবেন। খাটে তৎসমতে। কে নবাব সিরাজউদ্দৌলার আত্মীয় ছিলেন স্যার? কে নবাব সিরাজউদ্দৌলার আত্মীয় ছিলেন স্যার? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। মুর্শিদ কুলি খাঁ, মীর কাসেম, মীর জাফর আলী খাঁ, কে হবে স্যার? ফার্স্ট রেসপন্স করবেন স্যার। যত বেশি ফার্স্ট রেসপন্স করবেন তত বুঝতে সুবিধা হবে আপনাদেরও আমারও। তৎসম, আচ্ছা আপনারা এখনো তৎসমতে আছেন তাই না স্যার? এর বাহিরে গিয়ে এর পরের অ্যান্সারটা বলেন। এর বাহিরে গিয়ে এর অ্যান্সারটা বলেন স্যার, যে কি হবে? কি হবে স্যার? গ বলছেন ম্যাক্সিমাম, আবার মিক্স আছে না?
সিরাজউদ্দৌলার আত্মীয় ছিলেন হচ্ছে আলীবর্দী খাঁ এবং আলীবর্দী খাঁয়ের উপরে অবশ্যই চন্দ্রবিন্দু, এই চন্দ্রবিন্দু যাতে কোনোভাবেই ভুল না হয়। দেন আই ওয়ান্ট টু হেল্প মিস্টার জে অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, কারণ ট্রান্সলেশন থেকেও কিন্তু আপনাদের কোয়েশ্চেন আসা খুবই স্বাভাবিক স্যার, ট্রান্সলেশন থেকে আপনাদের কোয়েশ্চেন আসা খুবই স্বাভাবিক স্যার। I want to help Mr. J as much as I can. কি হবে স্যার? কোনো আইডিয়া স্যার কি হবে? কোনো আইডিয়া? কোনো আইডিয়া স্যার? কি হবে স্যার? সি সি সি। ওকে স্যার, খেয়াল করে দেখেন, অ্যাজ মাচ অ্যাজ মানে যতটুকু সম্ভব, অ্যাজ মাচ অ্যাজ মানে যতটুকু সম্ভব। ভাইয়া আপনি পড়ান, পড়ানো ফেলেন, পরে দেখতে পাই। আচ্ছা বুঝি নাই। সমাজে ধন বৃদ্ধির অর্থ হলো ধনীর ধন বৃদ্ধি। উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে স্যার? উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে স্যার? স্যার বলেন কি হবে? সাম্যবাদী, বিড়াল, আমার পথ, চাষার দুঃখ এবং কে? কে? চাষার দুঃখতে চলে গেছেন অনেকে। স্যার সমাজের ধন বৃদ্ধির অর্থ হলো ধনের ধন বৃদ্ধি। স্যার ক্লাস শেষ হবে না, আজান দিচ্ছে স্যার, ক্লাস শেষ হয়ে যাবে, অসুবিধা নাই, এবং ইও মানে আপনাদের জামাতের সময়ে থাকবে স্যার। এটার একটু রেসপন্স করেন, মানে কেউ যদি ডি মনে হচ্ছে, মানে আপনারা যারা একটু ভালো পড়ালেখা করছেন বা যারা মাথা খাটাতে চাচ্ছেন তারা কাইন্ডলি একটু রেসপন্স করবেন স্যার, কারণ আপনি যখন অ্যান্সার পারবেন না তখন আপনি স্বাভাবিকভাবে কি রেসপন্স করবেন? কমন সেন্স রেসপন্স, কমন সেন্স দিয়ে ট্রাই করবেন স্যার। ঠিক আছে, তো আমি যা দেখছি আপনার কমন সেন্স বলছে হয়তো চাষার দুঃখ অথবা সাম্যবাদী, হ্যাঁ, এবং এটি অবশ্যই বিড়াল, কারণ বিড়াল গল্পে এরকম একটা লাইন হুবহু ছিল, যখন দেখা যাচ্ছে যে বিড়াল তার দুধ খেয়ে ফেলছে, সে নেক্সট দুধ কিভাবে খাবে বা না খাবে, এই জিনিসটা স্যার বিড়াল হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস হচ্ছে রাইফেল রুটি আওরাত, যেটা আমরা গতকাল পড়েছিলাম স্যার। প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য কি স্যার? প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যর উদ্দেশ্য কি স্যার? স্যার বলেন। কি হবে স্যার? কি হবে স্যার? এ মনোরঞ্জন শিক্ষা। স্যার মনোরঞ্জনেরটা মাথায় রাখবেন, মনোরঞ্জন না আসলে, মানে মনোরঞ্জনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমেডি হয়ে যায়, মানে আনন্দ আর মনোরঞ্জনের একটা বেসিক পার্থক্য হচ্ছে মনোরঞ্জন মানে আপনাকে এক্সাইটমেন্ট দেওয়া, আপনাকে খুশি করা, কমেডি উইথ কাপিলদের মতো আনন্দ দেওয়া, মানে আপনাকে ভালো লাগানো, আপনার পড়ালেখার প্রতি ডেডিকেশন বাড়ানো, এই জিনিসটা। কোনটি শরৎ চন্দ্রের রচনা নয়? আমি বিশ্বাস করি এটা আপনারা কিছু কোনোটা মানে কেউই ভুল করবেন না স্যার, আমি বিশ্বাস করি এটা আপনারা কেউই ভুল করবেন না স্যার। স্যার বলেন কি হবে স্যার? আমি বিশ্বাস করি আপনারা এটা কেউই ভুল করবেন না।
স্যার বলেন কি হবে? ক বলছেন ঘরে বাইরে। আচ্ছা, ঘরে বাইরে গেল। আর কেউ কিছু বলবেন আপনারা? ঘরে বাইরে তো গেল। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন স্যার? ঘরে বাইরে রবীন্দ্রনাথ। স্যার দেবদাস কার? দেবদাস মনে হয় কেউ দেখেন নাই। স্যার দেবদাস কার? ঘরে বাইরে রবীন্দ্রনাথের মানলাম। হ্যাঁ, দেবদাস কার? কেউ একটু বলবেন আমাকে? আমার একটা কোয়েশ্চেন, দেবদাস কার? কারণ কিছু জায়গা এমন জিনিস থাকে যে মানে মনে হয় যে এটা আমার তো ভুল হবেই না। হ্যাঁ, তো দেবদাস কার স্যার বলেন? আমি একটু আপনাদেরকে ধাক্কা মেরে দেখি যে আপনাদের ধাক্কা কতটুকু লাগে স্যার। ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর। যা, বাহ! আপনাদের কনফিডেন্সকে আমি নড়াইতে পারি না, তাই না? আপনাদের কনফিডেন্সকে নড়াইতে পারি নাই, এবং এটা দেবদাস হবে না, অবশ্যই ঘরে বাহিরে হবে। ঘরে বাহিরে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস, যেখানে তিনি সমাজের সামাজিক বাস্তবতা এবং রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেছিলেন, এবং এই তিনটাই কার? শরৎচন্দ্রের রচনা। এবং সব দেনা পাওনাটা আছে কিনা জানি না, বাকি সবগুলোর কিসের পাশাপাশি, উপন্যাসের পাশাপাশি তার উপর চারিত্রিক ছবি আছে। কোন গল্পটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্যার? কোন গল্পটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্যার? কারো কোন আইডিয়া? কারো কোনো আইডিয়া স্যার? কারো কোনো আইডিয়া স্যার? কারো কোনো আইডিয়া স্যার? কি হবে স্যার? কলিমুদ্দিন দফাদার। পারফেক্ট। কলিমুদ্দিন দফাদার। বাকিগুলোতে কিন্তু মানে মেইন ফোকাসটা মুক্তিযুদ্ধতে ছিল না। আর একটি তুলসী গাছের কাহিনী, দেশভাগ এবং তুলসী গাছের কাহিনীর ক্যারেক্টার গুলো আপনাদের জানা উচিত। এবং তুলসী গাছের রচনায় প্রিয় চরিত্র একটা আছে কাদের? ঠিক আছে, কখনো যদি সুযোগ থাকে পড়ার ট্রাই করবেন। কোন পদ কখনো উত্তম বা মধ্যম পুরুষ হয় না? এবং এটি আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। কোন পদ কখনো উত্তম পুরুষ বা মধ্যম পুরুষ হয় না? এটি আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন স্যার। একটু ফাস্ট রেসপন্স করবেন। কি হবে? বিশেষণ পদ, সর্বনাম পদ, বিশেষ্য পদ, নাকি অব্যয় পদ? এবং যে জিনিসটা যদি কখনো না করে থাকেন, রেগুলার মেনটেন করবেন, সেটা হচ্ছে প্রত্যেক ক্যাটাগরির এক্সাম্পল, প্রত্যেক ক্যাটাগরির উদাহরণ কাইন্ডলি নোট ডাউন করবেন স্যার। প্রত্যেক ক্যাটাগরির উদাহরণ কাইন্ডলি নোট ডাউন করবেন। এবং এই অ্যান্সারটা অব্যয় আসছে নাকি বিশেষ্য আসছে? আচ্ছা ঠিক আছে, আমরা চেক করে দেখি। আমাদের অ্যান্সারটা হবে কি বিশেষ্য পদ, অব্যয় না স্যার। ঠিক আছে, কারণ বিশেষ্য পদ দেখেন, উত্তম পুরুষ বা মধ্যম, আপনি যখন উত্তম আর মধ্যমের এক্সাম্পল দেখবেন, আপনি যখন উত্তম আর মধ্যমের এক্সাম্পল দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা কোনো এক্সাম্পলে বিশেষ্য নাই, কিন্তু অনেক সময় অব্যয় পদ মানে অব্যয় পদ পুরুষ রূপে ব্যবহার হতে পারে, কিন্তু বিশেষ্য কখনোই পারে না। অব্যয় কিছু সময় পারে, কিন্তু কি বিশেষ্য কখনই পারে না স্যার। ঠিক আছে, পুরুষ থেকে কোয়েশ্চেন একটা পাবেন, মোটামুটি আপনি কনফার্ম থাকেন। পুরুষ থেকে একটা কোয়েশ্চেন পাবেন, মোটামুটি কনফার্ম থাকেন।
এবং আপনারা যে ফ্রি ক্লাসগুলো পাচ্ছেন আপনারা কল্পনা করতে পারবেন না এই ফ্রি ক্লাসগুলো আপনাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফ্রি দেখে জিনিসগুলোকে হেলাফেলা করিয়েন না স্যার। যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি মেনটেন করতে পারেন ইনশাআল্লাহ সামনে কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আপনি প্লেস সিকিউর করতে পারবেন অবশ্যই। ঠিক আছে, পরবর্তীতে আবারও আপনাদের সাথে কখনো দেখা হবে, আপডেট পেয়ে যাবেন নেক্সট ক্লাস কখন থাকবে কোন সময় থাকবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়ালেখার মধ্যে থাকবেন। আসসালামু আলাইকুম স্যার।